দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতে শিরোনাম। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা, কার্গো আটক। দ্বিতীয় দফার বৈঠকে বসছে না ইরান, ঘোষণা তেহরানের। মালয়েশিয়ার বর্নিও দ্বীপে একটি ভাসমান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছারখার প্রায় 1000 ঘরবাড়ি, বাস্তুচ্যুত 9000-এরও বেশি মানুষ। যে কোনো মূল্যে পরিবর্তন চায় পশ্চিমবঙ্গের মানুষ, নির্বাচনী প্রচারণায় রাজনাথ সিং। টিএমসির পরামর্শক সংস্থা আইপ্যাকের কর্মীদের বাধ্যতামূলক ছুটি ঘোষণা, ক্ষোভ মমতার। শিরোনামগুলো দেখছেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সাইফুদ্দিন রবিন। মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে আবারও উত্তেজনার পারদ চড়ল ওয়াশিংটন তেহরান সম্পর্কে। নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আটক করেছে নৌযানটি। জবাবে একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। খুব শিগগিরই আরও কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। চীন থেকে যাত্রা করেছিল ইরানের জাহাজ তুস্কা, গন্তব্য বন্দর আব্বাস। ওমান উপসাগরে পৌঁছাতেই নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে হুঁশিয়ারি বার্তা দেয় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, টানা 6 ঘন্টা ধরে সতর্ক করার পরও নির্দেশ মানেনি ক্রুরা, তাই যাত্রা রুখে দিতে চালানো হয় হামলা। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হামলা চালায় নৌযানের ইঞ্জিন রুম লক্ষ্য করে। অচল হয়ে পড়ে নেভিগেশন সিস্টেম। জাহাজের ডেকে নেমে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় মার্কিন সেনারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের কাছে আটক রয়েছে বিশাল জাহাজটি। এ ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরান। তাৎক্ষণিক জবাবে অঞ্চলটিতে অবস্থানরত একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। তাসনিম নিউজ জানিয়েছে এ তথ্য। আইআরজিসির নেভাল ইউনিটের তৎপরতায় পারস্য উপসাগরের আশপাশের এলাকা থেকে কয়েকটি মার্কিন জাহাজ পিছু হটার খবরও জানিয়েছে ইরানের গণমাধ্যম। নৌযান জব্দের ঘটনায় আরও কড়া প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে জলসীমায় উত্তেজনার মধ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ইরান। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার বৈঠকে বসছে না ইরান। আনুষ্ঠানিক বার্তায় এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। এর আগে তেহরান অভিযোগ করে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ওয়াশিংটন। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনায় যাবে না বলেও জানানো হয়। এদিকে ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান যাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। রোববার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন। বলেন, ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী আলোচনার দিনক্ষণ অনিশ্চিত হলেও দেশজুড়ে কঠোর নিরাপত্তা জারি করেছে পাকিস্তান প্রশাসন। নিশ্চিদ্র সুরক্ষার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদকে। লকডাউন ঘোষণা করা হয়েছে রেড জোনের আশপাশের এলাকা। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নিষিদ্ধ করা হয়েছে ভারী ট্রাক চলাচল। সাময়িকভাবে শনিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রধান বাস টার্মিনাল। যে সিদ্ধান্ত 26 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। চলছে তল্লাশি অভিযান। গোপনীয়তার লক্ষ্যে প্রথম আলোচনার পর ব্যাপক কড়াকড়ি আরোপিত হয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলোর উপর। স্পর্শকাতর সংবাদ প্রচারে নিতে হচ্ছে বিশেষ অনুমতি। এছাড়া পুনরায় অতিথিশূন্য করা হয়েছে সেরেনা হোটেলকে। ফলে ধারণা করা হচ্ছে আবারও আলোচনার জন্য ব্যবহৃত হতে পারে হোটেলটি। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার বৈঠক নিয়ে যখন চরম অনিশ্চয়তা, তখন রাজপথে সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইরানি জনগণ। ট্রাম্পের উপর ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, যুদ্ধে এখন আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ নেই ওয়াশিংটনের। যুদ্ধ চালিয়ে যেতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বিক্ষুব্ধ জনতা। তেহরানের
রাজপথে হাজারো মানুষের সমাগম। যুদ্ধে ইরানি সরকারকে সমর্থন জানাতে জড়ো হয়েছে তারা। ইরানের পতাকা আর প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে তারা জানায়, যুদ্ধকে ভয় নয়, বরং ক্রমাগত হামলা চললেও দমে যাবে না ইরান, বরং আরও শক্তি নিয়ে এগিয়ে যাবে। আমরা যুদ্ধকে ভয় পাই না। আমাদের দেশের বিরুদ্ধে একের পর এক হামলা হলেও আমরা আরও শক্তি ও কর্তৃত্ব নিয়ে এগিয়ে যাব। আমার মতে বর্তমান পরিস্থিতিতে ইরানের দাবির কাছে আত্মসমর্পণ করা ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের ওপর চরম অনাস্থা প্রকাশ করেছেন অনেক ইরানি। তাদের দাবি, ওয়াশিংটন এখনও কোনো প্রতিশ্রুতি রাখেনি। একই সঙ্গে নিজেদের সামরিক সক্ষমতা ও সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন তারা। বলেন, ইরান যুদ্ধে এগিয়ে রয়েছে। আগেও আমরা আলোচনা করেছি, কিন্তু তাতে তেমন ফল আসেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। যুদ্ধক্ষেত্রে আমরা সফল। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, মার্কিন ঘাঁটিগুলো আমাদের হামলার লক্ষ্যবস্তু। ফলে আগের তুলনায় এই আলোচনা ভিন্ন ফল দিতে পারে। যদি তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তাহলেই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। ঠিক যেমন 2 সপ্তাহ আগে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। যে রাতে সে আমাদের প্রস্তর যুগে পাঠাতে চেয়েছিল, সেই রাতেই তাকে পিছু হটতে হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে ইরানিদের জীবন। যুদ্ধকে ভয় না পেয়ে বরং এর মাঝেই জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা। যেখানে অর্থনৈতিক চাপে বারবার যুদ্ধ বন্ধের দাবি তুলছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা, সেখানে যুদ্ধের মধ্যেই নিজেদের অবস্থান ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ইরানের জনগণ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র। এতে ব্যবহৃত হচ্ছে সামুদ্রিক রোবট ও ড্রোন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হরমুজ প্রণালীর নিয়মিত রুটকে নিরাপদ করতে মাইন অপসারণ এবং ধ্বংসের কাজ শুরু করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এই কাজে যুক্তরাষ্ট্র সফল হলে নৌপথটিতে কমানো যাবে ইরানের একচ্ছত্র আধিপত্য। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা চলছে শান্তি আলোচনার উদ্যোগের মধ্যে। ইরানের মাইন সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ড্রোন ও রোবট। এমন তথ্য উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে। বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ নৌপথটিকে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ সেখানে ইরানের নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল করবে বলেও মনে করছে তারা। ওয়াশিংটন জানিয়েছে, সামুদ্রিক ড্রোন সহ মানববিহীন যান ব্যবহার করে সমুদ্রের মাইন শনাক্ত ও অপসারণ করা হচ্ছে। পানির নিচে শব্দ তরঙ্গ পাঠিয়ে এবং তার প্রতিফলন বিশ্লেষণ করে সমুদ্রতল স্ক্যান করে থাকে এসব যন্ত্র। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ব্যবহার করে সীমিত এলাকায় মাত্র কয়েকদিনের মধ্যেই মাইন শনাক্ত করা সম্ভব। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের ড্রোন। RTX এর তৈরি কমন আনম্যান্ড সারফেস ভেসেল ছাড়াও হরমুজে তৎপরতা চালাচ্ছে নাইফ ফিশ এবং কিংফিশ নামের সাবমেরিন ড্রোন। সামরিক বিশ্লেষকরা বলছেন, প্রথম ধাপে দ্রুত স্ক্যান করে শনাক্ত করা হচ্ছে মাইন। এরপর দ্বিতীয় ধাপে ড্রোন দিয়ে সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করা হচ্ছে। একটি ছোট নিরাপদ চ্যানেল তৈরি করা গেলে সেখানে সীমিতভাবে জাহাজ চলাচল শুরু করা সম্ভব বলেও আশাবাদী তারা। হরমুজ প্রণালীর নিয়মিত রুট অনিরাপদ হওয়ায় সম্প্রতি তেহরানের নির্ধারিত পথ ব্যবহার করে নৌযান চলাচলের পরামর্শ দিয়েছে ইরান। তবে তা মানতে রাজি নয় ওয়াশিংটন। তাই নিয়মিত নৌপথটিকে নিরাপদ করতেই এমন পদক্ষেপ তাদের। রেসওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে থাকা অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বাতিলের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ করবে স্পেন। এই কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। বলেন, মঙ্গলবার ইইউর কাছে প্রস্তাবটি উপস্থাপন করবে স্পেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তেল আবিব। গাজায় আগ্রাসন ও লেবাননে হামলা নিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েলের সমালোচনা করে আসছে মাদ্রিদ। এদিকে স্পেনের বিরুদ্ধে দ্বিচারিতা ও শত্রুতার অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক মাধ্যমে স্প্যানিশ ভাষায় এর জবাব দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো। বলেন, দ্বিচারিতাপূর্ণ উপদেশ মেনে নেবে না তার দেশ। তুরস্ক, ভেনেজুয়েলার মতো দেশগুলোর সঙ্গে স্পেনের সম্পর্কেরও সমালোচনা করেন তিনি। মালয়েশিয়ার বর্নিও দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি ভাসমান গ্রাম। রোববার মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছারখার প্রায় 1000 বাড়ি। বাস্তুচ্যুতির শিকার 9000-এরও বেশি মানুষ। সারিবদ্ধ কাঠের ঘরগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তা। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী পুনর্বাসনে কাজ করছে সরকার, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রীতিমতো নরকতুল্য পরিস্থিতি, যতদূর চোখ যায় শুধু আগুনের লেলিহান শিখা। রোববার মালয়েশিয়ার সাবা রাজ্যের বর্নিও দ্বীপে হয় এই দুর্ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার হয়ে যায় প্রায় 1000 ঘরবাড়ি, বাস্তুচ্যুতির শিকার হয় কয়েক হাজার মানুষ। ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতেও উপকূলীয় ভাসমান গ্রামটিতে আগুনের খবর পায় তারা। প্রবল বাতাস ও ঘনবসতির কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় পানির ওপর খুঁটি দিয়ে নির্মিত সারিবদ্ধ কাঠের ঘরগুলো। এছাড়া ভাটার সময় হওয়ায় খোলা পানির উৎস পাওয়াও কঠিন হয়ে পড়ে, ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় তাদের। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 9000-এর বেশি মানুষ। তাদের উদ্ধার করে পাঠানো হয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। তবে কেউ প্রাণহানির শিকার হয়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন। ধারণা করা হচ্ছে, রান্না করার সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী পুনর্বাসনে ফেডারেল সরকারের সাথে সমন্বয় করছে কেন্দ্রীয় প্রশাসন। সাবাহ অঙ্গরাজ্যের উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে এমন অনেক ওয়াটার ভিলেজ, যা মালয়েশিয়ার দরিদ্রতম অঞ্চল হিসেবে পরিচিত। সেখানকার অবকাঠামোগতভাবে দুর্বল বাড়িগুলোতে বাস করে নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠী। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ভয়াবহ পারিবারিক সহিংসতার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। নিজের 7 সন্তানকে গুলি করে হত্যা করল বাবা। নিহত হয়েছে আরও এক শিশু। গুলিবিদ্ধ হয়েছে মা সহ 2 জন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা বলে ধারণা পুলিশের। বাবার হাতে সন্তান খুনের এই ঘটনায় স্তব্ধ গোটা লুইজিয়ানা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শান্ত শহরটিতে রোববার ভোরের আলো ফোটার আগেই ঘটল নারকীয় এক হামলা। একে একে 4টি বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি করে এক ব্যক্তি। শুরুতে একটি ভবনে ঢুকে গুলি করে নিজের স্ত্রী সহ আরও এক নারীকে। আরও একটি বাড়িতে ঢুকে নির্বিচারে হত্যা করে নিজেরই 7 সন্তানকে, যাদের বয়স 18 মাস থেকে 12 বছরের মধ্যে। গুলিতে প্রাণ হারায় আরও এক শিশু। ছাদ থেকে লাফিয়ে প্রাণ বাঁচায় এক কিশোর। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে। মূলত 4টি স্থানে হামলা হয়েছে। আমার পেছনের ধূসর বাড়িটিতেই 8 শিশুকে হত্যা করা হয়েছে, যারা 1.5 বছর থেকে 12 বছর বয়সী ছিল। একটি শিশু ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে, তবে সে বেঁচে গেছে। সন্দেহভাজন হামলাকারীর নাম শামার এলকিন্স। হত্যাকাণ্ডের পর একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল হামলাকারী। পরে তাকে ধাওয়া করে পুলিশ। অভিযানে নিহত হয় সে। হামলাকারী কাছাকাছি রাস্তা থেকে অস্ত্রের মুখ থেকে একটি গাড়ি ছিনতাই করে পালায়, কিন্তু পুলিশ দ্রুত তার অবস্থান শনাক্ত করে ধাওয়া করে। এক পর্যায়ে অস্ত্র হাতে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। নিহত হয় হামলাকারী। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। পুলিশ বলছে, পারিবারিক সহিংসতার উদাহরণ এ ঘটনা। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী 2019 সালে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়েছিল শামার এলকিন্স। তবে পারিবারিক সহিংসতার কোনো অভিযোগ ছিল না তার বিরুদ্ধে। নিরাপত্তার ছায়া নয়, বাবা নিজেই হয়ে উঠলেন সন্তানদের মৃত্যুর কারণ। এমন ঘটনায় স্তব্ধ শোকাহত লুইজিয়ানাবাসী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন পাইলট। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ফ্লোরিডার টাম্পা এলাকার একটি বিমানবন্দর থেকে সেসনা C402 নামের ছোট বিমানটি উড্ডয়ন করেছিল। পরে স্থানীয় সময় সকাল 8:35 দিকে বিমানটি একটি আবাসিক এলাকায় 2টি বাড়ির মাঝখানে বিধ্বস্ত হয়। বিমানটিতে কেবল পাইলট ছিলেন। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে। এতে আশপাশের একটি বাড়ির অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় সাগরে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে নিহত হয়েছে 3 জন। রোববার এই তথ্য জানিয়েছে US সাউদার্ন কমান্ড। সামাজিক মাধ্যমে এক্সে হামলার একটি ভিডিও প্রকাশ করে তারা, যেখানে সমুদ্রে চলাচলরত একটি ছোট নৌকায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তাদের মতে, ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচারের রুটে যাতায়াত করছিল নৌযানটি। গেল মাসে এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, পশ্চিম গোলার্ধে মাদক পাচার বিরোধী অভিযানে এখন পর্যন্ত 45টি হামলা চালানো হয়েছে, যাতে নিহত হয়েছে 157 জন সন্দেহভাজন মাদক চক্রের সদস্য বা সহযোগী।
যে কোনো মূল্যে পরিবর্তন চায় পশ্চিমবঙ্গের মানুষ। বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে এমন দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, 15 বছর সুযোগ পেলেও পশ্চিমবঙ্গের কোনো উন্নতি করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শক সংস্থা আইপ্যাক তাদের কর্মীদের 20 দিনের ছুটি দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে প্রচারণা স্বরূপ বিজেপির কেন্দ্রীয় নেতারা সোমবার রোড শো করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে 15 বছর সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মমতা ব্যানার্জি। তাই এবারের নির্বাচনে পরিবর্তন দেখতে চায় রাজ্যের মানুষ। देश में बहुत सारे ऐसे राज्य हैं जिन राज्यों ने আমি পশ্চিমবঙ্গের জনগণের কাছে আবেদন জানাই, এবার পরিবর্তন অবশ্যই আনতে হবে। দেশের এমন অনেক রাজ্য আছে যেগুলো মাত্র 5 থেকে 8 বছরের মধ্যেই দ্রুত উন্নতি করেছে। তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের দেশের অর্থনীতিতে অবদান যা আগে 10% ছিল তা কমে 5% নেমে এসেছে। এখানে মানুষ কোনোভাবে ভয় ও আতঙ্কের পরিবেশে জীবনযাপন করছে। इसलिए मैं पश्चिम बंगाल की जनता से अपील करना चाहता हूं। এদিকে হঠাৎই বড় ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শক সংস্থা আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। প্রতিষ্ঠানটি তাদের সংস্থার কর্মীদের 20 দিনের ছুটি দিয়েছে। আগামী 11 মে তাদের দফতর খুললে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা ওদের করে দেব। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর কয়লা পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে আইপ্যাকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, কয়লা পাচারকাণ্ডের অবৈধ অর্থ আইপ্যাকের অ্যাকাউন্টে জমা হয়, যার প্রেক্ষিতে ভারতের গোয়েন্দা সংস্থা ইডি তদন্ত করে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে সাময়িক যুদ্ধবিরতির মাঝেও লেবাননে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফারকেলা এলাকায় একটি রেডি টু ফায়ার লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, নির্ধারিত ইয়েলো লাইন অতিক্রম করেছিল লঞ্চারটি। ওই অঞ্চলে তাদের সেনা মোতায়েন রয়েছে বলেও জানায় আইডিএফ। দক্ষিণ লেবাননের বহু বাসিন্দাকে নিজ ঘরে ফিরতে সতর্কবার্তাও দিয়েছে নেতানিয়াহু বাহিনী। জাবকিন, ইয়াতার সারবিন, দেইর মিমাজ সহ বহু গ্রাম রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী একটি বহরে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। তাদের দাবি, তায়েবে থেকে দেইর সিরিয়ান যাওয়ার পথে 8টি ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্য করে ঘটানো হয় বিস্ফোরণ। এতে ধ্বংস হয় 4টি মেরকাভা ট্যাঙ্ক। 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় বিকেল 5টার দিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শানরিকিউ উপকূলীয় এলাকায় আঘাত হানে কম্পনটি। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরতায় ছিল উৎপত্তিস্থল। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। হোকাইদো ও ইওয়াতে প্রিফেকচারে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এছাড়াও আওমরি, মিয়াকো সহ বেশ কিছু উপকূলে সমুদ্রের উঁচু ঢেউ প্রবাহিত হচ্ছে। প্রথম দফার পর আরও বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা। ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোর বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের বন্দর শহর তুয়াপসে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং আরও একজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেল শোধনাগারের কাছে ভয়াবহ আগুন ও ঘন ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বেসরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের স্কুল, গির্জা ও আবাসিক ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর মোট 112টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তুয়াপসে বন্দর রাশিয়ার অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এখানে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি রসনেফটের একটি বড় তেল শোধনাগার রয়েছে। পাশাপাশি এই বন্দর দিয়ে কয়লা, সার সহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণায় আবারও লাফিয়ে বাড়ছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 6%-এরও বেশি। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলে 6.76% বেড়ে দাঁড়িয়েছে 96.49 ডলারে। মার্কিন বাজারেও লেগেছে হরমুজ প্রণালী বন্ধের হাওয়া। প্রতি ব্যারেল তেল 7.79% বেড়ে পৌঁছেছে 90.38 ডলারে। এদিকে এশিয়ার বাজারেও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 7%-এর বেশি। অন্যদিকে উত্তেজনা বাড়লেও আজ সকালে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোর সূচক ছিল ঊর্ধ্বমুখী। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।